আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 983। 3 দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম। সালমান শাহ হত্যাকাণ্ড, সামিরা ডনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারে সম্মতি পাকিস্তানের। আগামী নির্বাচনে 300 আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র 42,761। এবার বিস্তারিত। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এতে এবছর এখন পর্যন্ত মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 269 জনে। এছাড়া গত একদিনে নতুন করে আরও 983 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 141 জন, চট্টগ্রাম বিভাগে 111 জন, ঢাকা বিভাগে 171 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 227 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 133 জন, খুলনা বিভাগে 62 জন ও ময়মনসিংহ বিভাগে 41 জন রয়েছেন। গত 24 ঘন্টায় 970 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট 63,414 জন ডেঙ্গু রোগী। এক ব্যক্তির নামে 10টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো বৃহস্পতিবার অর্থাৎ 30 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সম্প্রতি বিটিআরসির এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা নিজেদের এনআইডিতে পছন্দ মতো 10টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারের মাধ্যমে রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। সময়সীমা শেষ হলে কমিশন দৈব চয়নের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা *16001# এনআইডির শেষ 4 ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন। প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ করা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। আজ সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। ডিএমপি প্রসিকিউশন বিভাগের এডিসি নাসির আহমেদ বাসসকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত 22 অক্টোবর আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 1996 সালে 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে গত 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। দীর্ঘ 20 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। অন্যদিকে বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার করতে পারবে বলে সম্মতি দিয়েছে পাকিস্তান। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্য প্রযুক্তি ও নৌ পরিবহন সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানায়, পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 500 নতুন বৃত্তি প্রদানের প্রস্তাব করেছে। দেশটি বাংলাদেশে তাদের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আগ্রহী। তাছাড়া সিকিউরিটি, প্রিন্টিং ও ব্যাংকিং খাতে সব মূল্যমানের ব্যাংক নোট, প্রাইস বন্ড ও অন্যান্য নিরাপত্তা সামগ্রী মুদ্রণে ব্যবহার করা নিরাপত্তাকালীর শতভাগ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে অংশ নিতে চায় দেশটি। ব্যাংক খাতে কারিগরি প্রশিক্ষণও দিতে চায় পাকিস্তান। ইআরডি সূত্র জানিয়েছে, বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের আজকের নবম সভায় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির ফেডারেল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা প্রতিনিধিত্ব করেন। অর্থ উপদেষ্টার নেতৃত্বে এ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন 16 জন। 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক
সম্পর্ক আরও গভীর হয়। কয়েক দফায় দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করেন। আজকের সভায় পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পর্ক বাড়াতে দুই দেশের আগ্রহের ভিত্তিতে এসব প্রস্তাব উপস্থাপন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, মোট ৬৪টি জেলায় এই ভোট কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। ভোট কেন্দ্রে মোট কক্ষের সংখ্যা ২,৪৪,৬৪৯টি, যেখানে পুরুষ ভোটারদের জন্য ১,১৫,১৩৭টি কক্ষ এবং নারীদের জন্য ১,২৯,৬০২টি কক্ষ রাখা হয়েছে। অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২,০০০ ভোট কক্ষ থাকবে। প্রতিটি কক্ষে গড়ে ৩,০০০ ভোটার থাকবেন। এটি ক্যাচমেন্ট এরিয়া হিসেবে ধরা হয়েছে এবং প্রয়োজন অনুসারে সংখ্যা সামঞ্জস্য করা হবে। এখনই উল্লেখযোগ্য, ইসির খসড়া অনুযায়ী আগে ৪২,৬১৮টি ভোট কেন্দ্র ছিল। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ৪২,১৪৮টি। তবে ভোট কেন্দ্র বেড়েছে সত্ত্বেও আসন্ন নির্বাচনে ভোট কক্ষের সংখ্যা আগের তুলনায় কমে ২,৪৪,০৪৬টি, যেখানে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কক্ষ ছিল ২,৬১,৫৬৪টি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।